নমস্কার বন্ধুরা, ফেরারি মনের আসাম মেঘালয় ট্যুরের দ্বিতীয় তথা শেষ সিরিজে আপনাদের সকলকে স্বাগত। প্রথম পার্টে আপনারা দেখেছেন আমরা এক্সপ্লোর করেছি গুয়াহাটিকে। গুয়াহাটিতে আমরা গিয়েছিলাম কামাখ্যা মন্দির, ওয়ার মেমোরিয়াল, উমানন্দ টেম্পল, ভীমেশ্বরা টেম্পল এবং বশিষ্ঠ মুনির আশ্রম। রাত কাটিয়েছিলাম আমরা উমিয়াম লেকে। আপনারা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখেননি সেটি গিয়ে একবার দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি ক্যাথিড্রাল চার্চ, শিলং পিক, লইতনাম ক্যানেন, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ডাউকি বোটিং পয়েন্ট, বোরো হিলস, ব্যালেন্সিং রক, মাউলিলং ভিলেজ, লিভিং রুট ব্রিজ, মৌসুমি কেভ, চেরাপুঞ্জি এগুলো। তাই সঙ্গে থাকুন, চলুন আমাদের জার্নি শুরু করা যাক। সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে আমাদের প্রথম গন্তব্য শিলংয়ে অবস্থিত ক্যাথিড্রাল চার্চ। ডেমোগ্রাফি অনুযায়ী এই শিলংয়ে কিন্তু 90%-এরও অধিক মানুষ খ্রিস্টান ধর্মে বিশ্বাস করেন। চার্চটি অসাধারণ সুন্দর, খুব পরিষ্কার এবং সর্বসাধারণের জন্য কিন্তু খোলা থাকে। এই চার্চের ওপর থেকে শিলং শহরটা অনেক দূর দূর পর্যন্ত দেখা যায়। এখান থেকে বেরিয়ে কিছু ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দেব শিলং পিকের দিকে। এটা হচ্ছে শিলং পিক। এখান থেকে কিন্তু সম্পূর্ণ শিলং শহরটা আপনি দেখতে পাবেন। রাস্তায় নাম না যেন কিছু পাহাড়ি ফুলের ফটো তুলে নিলাম এবং কখন যেন পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য লইতনাম ক্যাননে। মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই করবে। এখানে কিন্তু বলে রাখা প্রয়োজন, এখানকার এন্ট্রি ফ্রি মাথাপিছু 30 টাকা। আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের দিকে। রাস্তায় যেতে যেতে অপূর্ব কিছু প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে পড়লো, যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। পথে চোখে পড়ল কমলালেবু গাছ। এখন আমরা এসে পৌঁছেছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ভিউ পয়েন্ট ডাউকিতে। ওপারটা বাংলাদেশ আর এপারে আমাদের সুন্দর দেশ ভারতবর্ষ। মধ্যেখানের এই নোম্যাস ল্যান্ডটুকুতে কিন্তু আপনি চাইলে ঘুরে বেড়াতে পারেন, ছবি তুলতে পারেন। বর্তমানে বাণিজ্য বন্ধ। যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে এখান থেকে কিন্তু প্রচুর লরি যাতায়াত করে। এখান থেকেই কিন্তু ঢিলচোড়া দূরত্বে রয়েছে ডাউকি বোটিং পয়েন্ট। এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এর ওপারটা বাংলাদেশ, এপারটা ইন্ডিয়া। এখানেও কিন্তু বোটিংয়ের জন্য আপনাদের কাছে দুটো অপশান থাকবে, একটি সরকারি, একটি বেসরকারি। সরকারি বোটিং নিলে আপনাকে দিতে হবে 800 টাকা পার বোট, যে বোটে 3 জন করে মানুষ চড়তে পারেন। আর বেসরকারি বোটিংয়ের ক্ষেত্রে 1200 টাকা। মোটামুটি রাইডটা 45 মিনিটের হয়। আমাদের এবারে আসাম মেঘালয়ের ট্রিপের সবচাইতে বেস্ট পার্ট আমার কিন্তু লেগেছে এই বোটিংটাই। অসাধারণ সৌন্দর্য, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এবং আমার ক্যামেরা কতটুকু ক্যাপচার করতে পারবে সেটা আমার জানা নেই। মন মুগ্ধ করার মতন একটা পরিবেশ, যে স্মৃতি কিন্তু সারা জীবন আপনার মনে গেঁথে থাকবে। আপনি কিন্তু চাইলে এখানে স্কুবা ডাইভিংও করতে পারেন। নদীর জলটি এখানে কাচের মতো স্বচ্ছ এবং বরফ শীতল ঠান্ডা।
মাঝে মিনিট 10-15 জন্য এরা নৌকাটি সাইড করে এবং এখানে কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা চাইলে টুকিটাকি খাবার এগুলো খেতে পারেন কিনে। কখন যে দেখতে দেখতে 45টা মিনিট কেটে গেল বুঝতেও পারলাম না। এবার ডাউকিকে বিদায় জানানো পালা। আমাদের আগামী গন্তব্য বোরহিল ওয়াটারফলস। জায়গাটি কিন্তু অসাধারণ সুন্দর। পাহাড়ের কোল থেকে একটা ঝর্ণা নেমে এসেছে, আপনাদের জন্য রইল সেই ঝর্ণার ভিডিও। ওপারটা যে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কিন্তু পুরোটাই বাংলাদেশ। আমাদের ঝর্ণার জল বয়ে চলেছে বাংলাদেশের দিকে। এখান থেকে বেরিয়ে আমরা রওনা দেব মাউলিলং ভিলেজের দিকে। যার আগে আমরা দেখে নেব ব্যালেন্সিং রক। চলুন যাওয়া যাক। এবারে আমরা এসে পৌঁছেছি মাউলিলং ভিলেজের ঠিক আগে ব্যালেন্সিং রক দেখার জন্য। এখানকার এন্ট্রি ফ্রি পার হেড 10 টাকা। ভেতরে গেলে আমরা দেখতে পাবো একটি ছোট্ট পাথরের ওপরে অনেক বড় একটা পাথরখণ্ডকে ব্যালেন্স করে রাখা। কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর। চলুন জিনিসটাকে ভালো করে দেখে নেওয়া যাক। ব্যালেন্সিং রক সেরে আমাদের আগামী গন্তব্য মাউলিলং ভিলেজ। আমরা লাঞ্চটা কিন্তু ওখানেই সারবো। এখানে বলে রাখা অবশ্যই প্রয়োজন যে এই মাউলিলং ভিলেজটি কিন্তু এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসাবে তকমা পেয়েছে। এবং আমরা যেতে যেতেও দেখলাম পুরো গ্রামটা অসাধারণ সুন্দর, পয় পরিষ্কার, কোথাও এতটুকু ময়লা আবর্জনা নেই। এই ভিলেজের ভেতর ঢুকতে গেলে ছোট গাড়ি পিছু 100 টাকা চার্জ করা হয়। আমরা এখন ঢুকছি মাউলিলং ভিলেজের ভেতরে। এর ভেতরে গাড়ি রাখার যথেষ্ট বড় পার্কিং রয়েছে এবং 5 থেকে 6টি রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনারা চাইলেই দুপুরের খাবার সারতে পারেন। দুপুরের লাঞ্চটা আমরা এখান থেকে সেরে বেরিয়ে পড়লাম গ্রামটাকে একটু এক্সপ্লোর করতে। এই গ্রামের ভেতরে গেলে আপনি দেখতে পাবেন সুন্দর ছবির মতন সাজানো প্রাকৃতিক শোভা। এর সাথে আপনি চাইলেই দেখে নিতে পারেন 3 পয়েন্ট ভিউ, মাউলিলং ওয়াটারফল, যেগুলোর সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। এখানে কিন্তু মহিলাদের এম্পাওয়ারমেন্ট 100%, সাথে লিটারেসি রেটও 100%। এবারে আমরা এসে পৌঁছেছি আমাদের পরবর্তী গন্তব্য লিভিং রুট ব্রিজ।
একটি ছোট পাহাড়ি নদীর এপারে এবং ওপারে দুটি গাছের শেকড় প্রাকৃতিকভাবে জড়িয়ে এই ব্রিজটি তৈরি হয়েছে। প্রচুর মানুষ কিন্তু এর ওপর থেকে যাতায়াত করছে এবং একটি অস্থায়ী রাস্তাও তৈরি হয়েছে এই ব্রিজটির ওপরে। এই জায়গাটি জনসাধারণের জন্য খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এন্ট্রি ফি 30 টাকা। মাউলিলং ভিলেজ ছেড়ে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য চেরাপুঞ্জির দিকে। রাস্তায় যেতে যেতে বেশ কয়েকবার কিন্তু গাড়ি ব্রেকে পা পড়ল প্রাকৃতিক শোভাগুলোকে উপভোগ করার জন্য। পাহাড়েরও যে এত রকম বৈচিত্র্য হয় সেটা এখানে না হলে সত্যিই জানতে পারতাম না। মাউলিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা পার করলাম মাওডক ডিম্পিক ভ্যালি। একদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাদ। এই ডিম্পিক ভ্যালিতে আপনি চাইলেই কিন্তু বাঞ্জি জাম্পিং এবং রোপওয়ের মজা নিতে পারেন। ওই যে দূরে পাহাড়টি দেখছেন, ওখান থেকেই বাঞ্জি জাম্পিং হয়। আমরা এখানেই গাড়ি দাঁড় করিয়ে বিকেলবেলা চা এবং টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিলাম। চেরাপুঞ্জিতে আমরা যখন আমাদের হোমস্টেতে পৌঁছলাম তখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে। হোটেল সানকুপার আমাদের জন্য অপেক্ষা করছিল। এখানে বলে রাখা প্রয়োজন, মেঘালয়ে কিন্তু অধিকাংশ ব্যবসায়ী পরিচালনা করেন মহিলারা। আমাদের হোটেলটিও কিন্তু অন্যথা নয়। পাহাড়ে রাতের বেলা বিশেষ কিছু এক্সপ্লোর করার থাকে না, তাই ডিনার সেরে শুয়ে পড়লাম। হোটেলের ঘরে কিছু ছবি রইল আপনাদের জন্য। পরের দিন সকালবেলা চা খেয়ে হোমস্টের মালিকের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়লাম। আজকের আমাদের গন্তব্য মাউসুমি কেভ, 7 সিস্টার ওয়াটারফলস, গার্ডেন অফ কেভস, এলিফ্যান্ট ফলস। সেখান থেকে আমরা আবার গুয়াহাটি ফিরে সন্ধ্যাবেলা ফ্লাইট ধরব কলকাতার উদ্দেশ্যে। আমাদের আইটিনারি অনুযায়ী আমরা চলে এসেছি আমাদের আজকে প্রথম গন্তব্য মাউসুমি কেভে। এখানে কিন্তু গাড়ি রাখার অনেক বড় পার্কিং লট আছে। পার্কিং ফি 30 টাকা এবং কেভের ভেতরে ঢোকার জন্য মাথাপিছু 20 টাকা ধার্য করা হয়েছে। বাইরে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা চাইলে পরেই স্থানীয় জিনিসগুলো কিনতে পারেন। একটি খাবারের হোটেলও কিন্তু এখানে রয়েছে যেখানে আপনি বাঙালি, অসমিয়া এবং লোকাল মেঘালয়ান খাবারগুলো পেয়ে যাবেন। যতদূর আমরা জেনে এসেছি এই গুহাটি কিন্তু সম্পূর্ণ একটি প্রাকৃতিক গুহা। বাকিটা চলুন ভেতরে গিয়ে আমরা এক্সপ্লোর করি। এর আগে আমার একটি গুহায় ঢোকার অভিজ্ঞতা রয়েছে, যেটি ভাইজাকে আরাকু ভ্যালিতে অবস্থিত। কিন্তু বলে রাখি, ওই গুহার থেকে এই গুহার পার্থক্যটা হলো ওখানে প্রচুর আর্টিফিশিয়াল আলো রয়েছে, যেটি কিন্তু এখানে একেবারেই নেই। এই গুহাটির ভেতরে কোনো রকম বৈদ্যুতিক আলোর ব্যবস্থা নেই। যতটুকু আলো আমরা দেখতে পাচ্ছি সেটা হয় বাইরে সানলাইট ঢুকছে যেখান থেকে সেইটুকুনি, কিংবা আমাদের মোবাইলের ফ্ল্যাশ ক্যামেরা। গুহার ভেতরে প্রচণ্ড আঁকাবাঁকা পথ ধরে আমরা বাইরে বেরিয়ে এলাম। এখানকার স্থানীয় মানুষদের কিন্তু খাসি বলে ডাকা হয়। এখান থেকে চাইলেই আপনি তাদের পোশাকে নিজেকে সাজাতে পারেন। মৌসুমি কেভ থেকে বেরিয়ে আমাদের আগামী গন্তব্য মেঘালয়ের অন্যতম আকর্ষণ 7 সিস্টার ওয়াটারফল। আমরা এসে পৌঁছেছি 7 সিস্টার ওয়াটারফল। চলুন ভিউ পয়েন্ট থেকে গিয়ে আমি আপনাদের জায়গাটা দেখানোর চেষ্টা করছি। যেমনভাবে আমরা সবাই জানি, চেরাপুঞ্জির ওয়েদার কিন্তু প্রেডিক্ট করা যায় না। যখন তখন এখানে মেঘ হয়ে আসে এবং বৃষ্টি নেমে পড়ে। আমরা যখন এসে পৌঁছলাম তখনও একই অবস্থা। বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর যখন ওয়েদারটা একটু ক্লিয়ার হলো, তখন আমরা যে ছবিটা পেলাম সেটা আপনাদের জন্য তুলে ধরছি। এক পশলা বৃষ্টি এবং 45 মিনিট পর ফাইনালি আমরা দেখতে পেলাম 7 সিস্টারকে। 7খানা ঝর্ণা এখান থেকে পাশাপাশি বা একভাবে নামছে। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতন শব্দ আমার ভান্ডারে নেই, তাই আপনারা নিজের চোখেই দেখুন। এখানেও কিন্তু একটু স্থানীয় বাজার আছে যেখান থেকে আপনি বেশ কিছু লোকাল জিনিস পারচেস করতেই পারেন ফর গিফট পারপাস। আমরা টুকটাক কেনাকাটি এখান থেকে সেরেছি। এখান থেকে বেরিয়ে আমাদের যেটা আগামী গন্তব্য হবে সেটা হলো গার্ডেন অফ কেভ। আমাদের ড্রাইভার আমাকে বললেন যে মেঘালয়ে নাকি সবচেয়ে ভালো জায়গা ওটাই। চলুন দেখা যাক।
রাস্তায় যেতে যেতে যেখানেই এরকম দৃশ্য চোখে পড়েছে গাড়ি দাঁড় করিয়েছি, চেষ্টা করেছি ভিডিও তোলার, ফটো তোলার, যাতে স্মৃতিগুলো অ্যাটলিস্ট থেকে যায়। এ যেন এক রূপকথার দেশ। আমরা এসে পৌঁছেছি গার্ডেন অফ কেভে। এখানে কিন্তু বিশাল পার্কিংয়ের জায়গা রয়েছে। এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা, গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা দিতে হয়। ভেতরে 12খানা স্পট রয়েছে দেখার জন্য। চলুন ভেতরে গিয়ে ব্যাপারটাকে এক্সপ্লোর করা যাক। গার্ডেন অফ কেভস বাংলায় মোটামুটি অর্থ দাঁড়ায় গুহাদের বাগান। একটি বিশাল এলাকা জুড়ে এরকমভাবে ইন্ডিকেট করে দেওয়া রয়েছে। প্রাকৃতিক শোভায় ভরপুর 12খানা স্পট রয়েছে, যেগুলোকে আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। প্রত্যেক কটা স্পটই কিন্তু এইভাবে ইন্ডিকেট করে করে মার্ক করা রয়েছে। জঙ্গল, পাহাড় এবং ছোট ছোট ঝর্ণা সব মিলিয়ে অদ্ভুত, অপূর্ব সুন্দর। সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে আপনার কিন্তু সময় লাগতে পারে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ভেতরে জিরিয়ে নেওয়ার জন্য বসার জায়গা রয়েছে, এছাড়া টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। পাহাড় কেটে কেটে রাস্তা বানানো, হাঁটতে হাঁটতে আপনি বুঝতেও পারবেন না কখন একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে চলে গেলেন। এই ব্যাপারটা কিন্তু বেশ থ্রিলিং। পাহাড়ের গাগুলো অসম্ভব ঠান্ডা, এবং দেখুন আমরা কোথা থেকে কোথায় বেরিয়ে যাচ্ছি। পাহাড়ের ওপর থেকে ঝর্ণার জল বয়ে বয়ে পড়ছে। বর্ষাকালে হয়তো এই জলের স্পিড অনেক বেশি হয়। সম্পূর্ণ প্রাকৃতিক একটা পরিবেশ, কোনো কিছু আর্টিফিশিয়াল নয়। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতে দেখতে মনটা ভরে গেল। মেঘালয়ের স্থানীয় অধিবাসীদের খাসি বলা হয়। এখানে কিন্তু আপনি চাইলেই তাদের ট্র্যাডিশনাল ড্রেস আপনি ট্রাই করতে পারেন, ঠিক যেমনটা আমাদের দার্জিলিংয়ে আমরা করতে পারি। এর জন্য মাথাপিছু ওরা 100 টাকা ধার্য করে। এই বাঁশের সাঁকোটির ওপারে নাকি একটি প্রাকৃতিক জলাশয় আছে, যেখানে ঝর্ণার জল আসে এবং সেই জলটাকে বাঁশের পাত্র দিয়ে পান করতে হয়। আমাদের যিনি ড্রাইভার তিনি বারবার বলে দিয়েছেন সেই জলটা যেন আমরা অবশ্যই খাই। চলুন একবার খেয়ে দেখা যাক। বাম্বু ওয়াটার বলছে এটা নাকি মেডিসিনের মতন জলটা। খাও খাও, ডাইরেক্ট এই জলটা খাচ্ছি। কি হলো? টু বি ভেরি অনেস্ট, জলটা কিন্তু আহামরি কিছু নয়, তবে ঠান্ডা। খুব জল পিপাসা পেয়েছিল, ভালোই লাগলো। এবার আমাদের আস্তে আস্তে গুয়াহাটির দিকে ফেরার পালা। ফেরার পথে আমরা যাব এলিফ্যান্ট ফলসে। এখানকার পাহাড়গুলো কিন্তু সাধারণত দার্জিলিংয়ে আমরা যে ধরনের পাহাড় দেখে থাকি ঠিক তেমনি নয়, একটু আলাদা। কোথাও পাহাড়ের উপর প্রচুর গাছ, কোথাও কিন্তু রুক্ষ পাহাড়। এবারে আমরা এসে পৌঁছেছি এলিফ্যান্ট ফলসে। এর ভেতরে ঢুকতে কিন্তু 100 টাকা পার হেড টিকিট কাটতে হয়। এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। জায়গাটার নাম এলিফ্যান্ট ফলস, কারণ দূর থেকে দেখলে পরে আলো হাজারি মিলিয়ে মনে হয় যেন হাতির সুরের মতো একটা জলের ধারা নিচে নেমে আসছে। ভিডিওটি একটু বড় হয়ে গেল, কারণ একসাথে আমরা অনেকগুলো জায়গা কভার করলাম।
শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসাম আর মেঘালয়কে বিদায় জানিয়ে এবার কলকাতায় আমাদের ঘরে ফেরার পালা। আশা করছি আমার এই ছোটো ভিডিওটি আপনাদের ট্যুর প্ল্যান করার ক্ষেত্রে কিছুটা হলেও কাজে আসবে। কার ভেন্ডার, হোটেলস এবং অন্যান্য যোগাযোগের নাম্বারগুলো আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, প্রয়োজন পড়লে ওখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।